এই ফিল্মের কাহিনী শুরু করার আগে বলে দিই, এই ফিল্মের কাহিনীটি শুধুমাত্র একটা ফিল্মের কাহিনী নয়, বরঞ্চ এটা সম্পূর্ণ একটা সত্যিকারের ঘটনা। আসলে এই ফিল্মে যে জেলটির কথা বলা হয়েছে, যার নাম আলকাত্রাজ, এই আলকাত্রাজ জেলটি সত্যিকারেরই ছিল এবং এই আলকাত্রাজ জেলটি 1963 সাল পর্যন্ত পৃথিবীর সবথেকে সিকিউর সুরক্ষিত জেল ছিল। কারণ ওই জেল থেকে কোনো কয়েদি কোনোদিন পালাতে পারেনি। কিন্তু 1963 সালে প্রথমবার ওই আলকাতরাজ জেল থেকে একসাথে 3জন কয়েদি পালিয়ে যায়। আর এই 3জন কয়েদির জেল পালানোর সত্যিকারের ঘটনার ওপর তৈরি হয়েছে আমাদের আজকের এই সিনেমা, যার নাম এসকেপ ফ্রম আলকাতরাজ। এই ফিল্মের শুরুতে আমরা মরিস নামে একটা লোককে দেখি, যে আসলে একজন চোর ছিল। সে ব্যাংক লুটতো এবং তারপর তাকে যখন জেলে নিয়ে যাওয়া হতো, সে প্রত্যেকটা জেল থেকে পালিয়ে যেত এবং সে কারণেই গভর্নমেন্টের তরফ থেকে তাকে শেষ পর্যন্ত আলকাতরাজে পাঠানো হয়। কারণ আলকাতরাজ এমন একটা জেল ছিল যেখান থেকে আজ অবধি কেউ পালাতে পারেনি। কারণ সেই জেলটা প্রচণ্ড বেশি সিকিউরিটি দিয়ে ভর্তি ছিল। আর কোনো কয়েদি যদি ওই বিশাল সিকিউরিটি পের করেও সবার চোখ এড়িয়ে ওই জেল থেকে বেরিয়েও যায়, তাহলেও তার মুক্তি নেই। কারণ আলকাতরাজ জেল ছিল সম্পূর্ণ সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মধ্যে। কেউ যদি জেল থেকে পালিয়েও যায়, তাহলেও সে জেল থেকে বেরিয়ে বিশাল সমুদ্র পার করে কোথাও যেতে পারবে না। আর সেই কারণেই মরিসকে এই ভয়ঙ্কর জেলে আনা হয়েছিল। এই জেলে আনার পর মরিসকেও বাকি কয়েদিদের মতো পোশাক পরিয়ে তাদের এক লাইনে তাদের সেলের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা দেখি মরিস খাবারের জায়গায় যায়। সেখানে মরিসের সাথে লিটমাস নামে একটা লোকের দেখা হয়। সে যখন লিটমাসের সাথে কথা বলছিল, সেই সময় মরিস লক্ষ্য করে যে লিটমাস টেবিলের তলায় কিছু একটা করছে। মরিস সেখানে লক্ষ্য করে যে সে লিটমাস টেবিলের তলায় একটা ইঁদুরকে খাবার খাওয়াচ্ছে। আসলে এই ইঁদুরটা লিটমাসের পোষা ইঁদুর ছিল। এরপর ওই জেলের জেলার মরিসকে ডেকে পাঠায়। সে মরিসকে বলে যে আমি তোমার সম্বন্ধে অনেক কথা শুনেছি, যে তুমি পৃথিবীর প্রত্যেকটা জেল থেকে পালিয়ে যাও, কিন্তু তুমি আলকাতরাজ থেকে পালাতে পারবে না। কারণ এই জেলের সিকিউরিটি সিস্টেম বাকি সব জেলের থেকে আলাদা। আর সেটা পের করেও তুমি যদি এই জেল থেকে পালিয়ে যাও, তারপরও তুমি এই জেলের বাইরে শুধু সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পাবে না। জেলার যখন এইসব কথাগুলো বলছিল, অন্যদিকে মরিস ওখানে জেলারের নীল কাঁটাটা চুরি করে নেয়। আর জেলার ওখানে সেটা বুঝতেও পারে না। মরিস ওই নীল কাঁটাটা চুরি করে এনে সে তার বাইবেলের মধ্যে ওই নীল কাঁটাটা লুকিয়ে রাখে, যাতে সে পরে জেল থেকে পালানোর সময় এটাকে ব্যবহার করতে পারে। এরপর আমরা দেখি পরের দিন মরিস যখন বাকি কয়েদিদের সাথে মিলে স্নান করছিল, সেখানে ওখানে থাকা উলফ নামে একটা কয়েদি সেখানে মরিসকে বারবার বিরক্ত করছিল। প্রথম দিকে তো মরিস তার কথায় বেশ খেয়াল করে না, কিন্তু উল্ফ যখন বারবার তাকে বিরক্ত করতে থাকে, তখন মরিস নিজের আসল রূপ দেখায়। সে ওখানে উল্ফকে মারতে শুরু করে। আর এটা দেখে সব কয়েদিরা বুঝতে পারে যে মরিসের সাথে পাঙ্গা নেওয়া সহজ কথা নয়। এরপর ওখানে জেলের তরফ থেকে মরিসকে একটা কাজ দেওয়া হয়। তাকে কাজ দেওয়া হয় জেলের মধ্যে লাইব্রেরিতে। ওই লাইব্রেরিতে মরিস ছাড়াও আরও একটা কয়েদি ছিল, যার নাম ছিল ইংলিশ। ইংলিশ 40 বছরের লোক ছিল, কিন্তু সে তার অর্ধেক জীবন 20 বছর বয়স থেকেই এই আলকাতরাজ জেলেই আছে। এরপর আমরা দেখি মরিস ওখানে নিজের কাজ শেষ করে আরও একটা কয়েদির সাথে দেখা করে, যে একজন পেইন্টার চিত্রকর ছিল। সে নিজেরই ছবি আঁকছিল, আর সে নিজের শার্টের ওপর একটা ফুলও এঁকেছিল। ওই পেইন্টার মরিসকে বলে যে এই ফুলটা আসলে তার হৃদয়ে থাকা খুশিগুলোর প্রতীক, যেটা এই জেলে থাকা সত্ত্বেও ছবি এঁকে সে পায়। এরপর মরিস দেখা করে ওখানে ইংলিশের সাথে। সে ওখানে ইংলিশকে বলে যে আমি এই জেল থেকে পালাতে চাই, তুমি কি জানো এই জেল থেকে কীভাবে পালানো যেতে পারে? তুমি কি আমাকে সাহায্য করবে? তখন ইংলিশ তার কথায় হাসে এবং হেসে তাকে বলে যে এই জেল থেকে কোনোদিনই পালানো সম্ভব নয়। এই জেল একটা কবরখানার মতো, এখান থেকে মৃত্যুর আগে অবধি তুমি পালাতে পারবে না। ইংলিশ আরও বলে যে এখান থেকে পালিয়ে গেলেও তুমি শেষ পর্যন্ত যাবে কোথায়? ওই ঠান্ডা জলে, যাতে নামার সাথে সাথেই তুমি মারা যাবে। তার থেকে এই জেলেই থেকে যাও, এখানে অন্তত তুমি বেঁচে থাকতে পারবে। ইংলিশের সাথে কথা বলার পর মরিস নিজের সেলে ফেরত চলে আসে। সেখানে একজন গার্ড মরিসকে বলে যে তাকে আর লাইব্রেরিতে কাজ করতে হবে না, কারণ তাকে এবার থেকে কার্পেন্টার রুমে কাজ দেওয়া হয়েছে। এখানে মরিসের মনে হয় যে কার্পেন্টার রুমে কাজ করলে সে নিশ্চয়ই এমন কিছু জিনিসপত্র পেয়ে যাবে যেগুলো তাকে জেল থেকে পালাতে সাহায্য করবে। এরপর মরিস আরও সমস্ত কয়েদিদের সাথে দেখা করার জন্য ওপেন গ্রাউন্ডে যায়। সেখানে সে সেই সমস্ত কয়েদিদের খুঁজে বের করার চেষ্টা করে যারা তার মতনই এই আলকাতরাজ জেল থেকে পালাতে চায়। সেখানে বেশ কিছু কয়েদিদের সাথে কথা বলে মরিস জানতে পারে যে তার জেলের যে সেলের মধ্যে এয়ার ভেন্টিলেটরটা আছে, সেই এয়ার ভেন্টিলেটরটা খুলে তারা সরাসরি ছাদ পর্যন্ত পৌঁছাতে পারে।
এই সমস্ত কথাবার্তার মাঝখানেই ওখানে উলফ চলে আসে, যাকে মরিস আগে মেরেছিল। সে মরিসের কাছ থেকে বদলা নেওয়ার জন্য তার সাথে মারপিট শুরু করে দেয় এবং তাদের মধ্যে মারপিট হচ্ছে দেখে ওপরে থাকা গার্ডরা ওখানে গুলি চালাতে শুরু করে। গার্ডদের গুলি চালানোর ফলে ওখানে মরিস আর উলফ লড়াই করা থামিয়ে দেয়। আর এরপর গার্ডরা মরিস আর উলফের কাছে এসে তাদের দুজনকে ধরে নেয়। আর তারপর লড়াই করার শাস্তি হিসাবে তাদেরকে টর্চার সেলে পাঠানো হয়। এটা এমন একটা সেল ছিল যার ভেতর তাদের দুজনকে বিভিন্ন রকম অত্যাচার সহ্য করতে হতো। আর তারপর 2 সপ্তাহ পর মরিসকে ওই টর্চার সেল থেকে বের করে দেওয়া হয়। এই সময় মরিসের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। সেই সময় সে একটা ওয়েলকাম ব্যাক নোট পায়, যেটা লিটমাস পাঠিয়েছিল তার ইঁদুরটার মাধ্যমে। এরপর আমরা দেখি মরিসের পাশের সেলে একটা নতুন কয়েদি আসে, যার নাম ছিল চার্লি। মরিস চার্লির সাথে বন্ধুত্ব করে যাতে সে চার্লিকেও নিজের টিমে টানতে পারে। আসলে মরিস ওই জেলের মধ্যেই নিজের একটা টিম তৈরি করছিল, যাতে তারা সবাই মিলে ওই জেল থেকে পালাতে পারে। সব কয়েদিরা যখন ওপেন গ্রাউন্ডে ছিল, সেই সময় ওই জেলের জেলার সবার সেলের মধ্যে ঢুকে ঢুকে চেক আপ করছিল। সে যখন ওই পেন্টারের জেলে ঢোকে, সে সেখানে দেখে যে পেন্টার অনেক ভালো ভালো ছবি এঁকে তার মধ্যে রেখেছে। সে বুঝতে পারে যে পেন্টার এই জেলের মধ্যে থাকা সত্ত্বেও ছবি এঁকে সে আনন্দ পাচ্ছে। আর কয়েদিদের আনন্দ জেলারের একদমই সহ্য হয় না, তাই সেই কারণে সে ওই পেন্টারকে ছবি আঁকতে বারণ করে দেয় আর তার সমস্ত পেন্টিংকে নষ্ট করে দেয়। আর সে ওই পেন্টারকে কার্পেন্টার রুমে কাজ দিয়ে দেয়। এসব দেখে ওই পেন্টার পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার সমস্ত খুশি, সমস্ত আনন্দ তার পেন্টিং ছিল, আর এখন সে পেন্টিং করতে পারতো না। এই রাগে সে নিজের হাতের আঙুল কেটে ফেলে, যে আঙুলগুলো দিয়ে সে ছবি আঁকতো। আর এটা থেকে মরিসও রেগে যায়। মরিস ওই হাতের কাটা আঙুলগুলো নিয়ে একটা গার্ডের কাছে দিয়ে দেয় এবং দিয়ে বলে, তোমার জেলারকে গিয়ে এটা দেখাও। এরপর মরিস নিজের সেলের মধ্যে চুপচাপ বসেছিল। আসলে সে চোর হলেও সে মন থেকে ততটা খারাপ ছিল না, এবং সে কারণেই সে ওই পেন্টারের জন্য দুঃখিত অনুভব করছিল। কিন্তু সেই সময় সে লক্ষ্য করে যে তার সেলের মধ্যে থাকা এয়ার ভেন্টিলেটরটার মধ্যে থেকে একটা আরশোলা বেরিয়ে আসে। এখান থেকে সে বুঝতে পারে যে ওই এয়ার ভেন্টিলেটরের মধ্যে এমন অনেক জায়গা আছে যে জায়গার মধ্যে আরশোলা জন্মাতে পারছে, অর্থাৎ এই এয়ার ভেন্টিলেটরের মধ্যে থেকে তারা পালাতে পারবে। এছাড়া এর পরের দিন মরিসের সাথে আরও একটা ভালো জিনিস হয়। ওই জেলের মধ্যে আরও 2 জন কয়েদি আসে, যাদের নাম ছিল ক্যারোলেন্স আর জন। এরা 2 জন ভাই ছিল, আর এদের দুজনকে মরিস চিনত, কারণ এদের দুজনের সাথে মরিস আগেও একটা জেল থেকে পালিয়েছিল। এরপর আমরা দেখি ওই জেলের কয়েদিদের সাথে তাদের বাড়ির লোকরা দেখা করতে আসে। সেখানে ইংলিশের সাথে তার মেয়ে দেখা হয়। ইংলিশের মেয়ে এখন অনেক বড় হয়ে গেছিল, তাকে অনেক ছোটবেলায় দেখেছিল ইংলিশ, আর এতদিন সে নিজের মেয়ের থেকে দূরে থেকেছিল। এটা দেখে ইংলিশ অনেক কেঁদে ফেলে। এছাড়া চার্লির সাথেও তার স্ত্রী দেখা করতে আসে। চার্লি তার স্ত্রীর সাথে কথা বলার সময় জানতে পারে যে তার মা প্রচণ্ড অসুস্থ এবং আর 1-2 মাসের মধ্যেই চার্লির মা মারা যাবে। তখন চার্লি বুঝতে পারে যে তাকে যে কোনোভাবে এই জেল থেকে পালাতে হবে। এরপর চার্লি খাওয়ার টেবিলে ওখানে মরিসকে বলে যে যদি তোমরা পালানোর প্ল্যান করে থাকো তো আমাকেও তার সাথে সামিল করে নাও, আমাকে এই জেল থেকে পালাতেই হবে। সেই সময় মরিস ওখানে বলে যে আমাদের প্রত্যেকের সেলের মধ্যে একটা এয়ার ভেন্টিলেটর আছে। ওই এয়ার ভেন্টিলেটরের টানেলটা সিধে ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। ওই টানেলটার মধ্যে ঢুকতে পারলেই ছাদ পর্যন্ত পৌঁছানো যাবে। কিন্তু এয়ার ভেন্টিলেটরের যে ছোট জালিটা, সেটা এত ছোট যে ওটা থেকে বাইরে বেরোনো যাবে না। সেজন্য আমাদের আরও কিছুটা দেয়াল ভাঙতে হবে। কিন্তু সেটাও সমস্যার ব্যাপার নয়, কারণ এই জেলটা একেবারে সমুদ্রের ওপর, মানে নোনা জলের ওপর তৈরি। সেজন্য এই জেলের দেয়ালগুলো ভাঙা সোজা, কিন্তু আমার কাছে শুধু ছোট্ট একটা নীল কাটার আছে, যেটা দিয়ে আমি বেশি দেয়ালটা কাটতে পারছি না। আমার একটা বড় কিছু চাই দেয়ালটা খোঁড়ার জন্য। এসব কথাবার্তার মাঝখানেই মরিস ওখানে লক্ষ্য করে তার হাতে থাকা চামচটার দিকে, আর সাথে সাথে মরিসের মাথায় খেয়াল আসে সে তো চামচটাকে ব্যবহার করতে পারে দেয়াল খোঁড়ার কাজে। আর তখনই সে একটা নতুন প্ল্যান করে নেয়। সে তার সাথে থাকা একটা জন কয়েদিকে নিয়ে সেখানে গার্ডের কাছে যায় এবং গিয়ে বলে, আমার চামচটা নোংরা, আমাকে একটা নতুন চামচ দাও। এটা শোনার পর গার্ড তাকে বলে একটা নতুন চামচ তুলে নিতে। আর তখনই আরেকজন কয়েদি গার্ডকে নিজের কথার মধ্যে বিজি করে নেয়, আর সেই সুযোগে মরিস ওখানে একটার বদলে 2টো চামচ তুলে নেয়। আর তারপর সে ওখানে একটা চামচ তার পকেটে ঢুকিয়ে নেয় আর আরেকটা চামচ নিয়ে খেতে শুরু করে। এরপর তাদের মধ্যে আরও কথা হয় যে তারা যখন ওই টানেলের মধ্যে ঢুকে যাবে, তখন গার্ডরা তো দেখতে পাবে তাদের সেলের মধ্যে কেউ নেই। তখন কি হবে? তখন ওখানে 2 ভাইয়ের মধ্যে এক ভাই জন বলে যে আমরা একটা নকল মাথা বানাবো। আমরা পুরনো কাগজ দিয়ে সেগুলোকে ভিজিয়ে একটা নকল মাথা বানিয়ে তাতে রং করব, আর তারপর জেলের যেখানে চুলদারি কাটা হয় সেখান থেকে কিছু চুল নিয়ে ওই মাথায় লাগিয়ে রাখবো, আর তারপর সেটা চাদর চাপা দিয়ে চাপিয়ে রাখবো এমনভাবে যেন আমরা জেলের মধ্যেই ঘুমোচ্ছি। এরপর একটা কয়েদি জিজ্ঞাসা করে যে আমরা যদি এভাবে জেল থেকে বেরিয়েও যাই, তারপর আমরা সমুদ্র পার করবো কিভাবে? তখন মরিস বলে যে জন, তুমি জেলের লন্ড্রির মধ্যে অনেকগুলো রেনকোট পেয়ে যাবে যেগুলো প্যারাসুট দিয়ে তৈরি। আমরা ওই রেনকোটগুলো নিয়ে তার মধ্যে হাওয়া ভরবো, আর তারপর সেটাকে একটা বোটের মতো করে ব্যবহার করব। এরপর মরিস ওখানে চার্লিকে বলে যে তুমি
আমাকে পাহারা দেবে যখন আমি ওই ভেন্টিলেটরের মধ্যে টানেলের মধ্যে ঢুকবো। যখনই কেউ আমার সেলের দিকে আসবে তুমি সাথে সাথে আমাকে সিগন্যাল দেবে। এইভাবে ওদের প্ল্যান স্টার্ট হয়ে যায়। এরপর মরিস যায় লিটমাসের কাছে, কারণ লিটমাসের কাছে অনেক পরিমাণ ম্যাচিস বা দেশলাই কাঠি ছিল। মরিস সেগুলো লিটমাসের কাছ থেকে চায় এবং তার বদলে সে বলে যে আমি প্রত্যেকবার তোমার ইঁদুরকে আমার তরফ থেকে খাবার দিয়ে দেবো। তার ইঁদুরের খাবারের পরিবর্তে লিটমাস মরিসকে প্রচুর পরিমাণে দেশলাই কাঠি দিয়ে দেয়, আর সেগুলো মরিস ব্যবহার করে সেগুলো দিয়ে ওয়েল্ডিং করার জন্য। সে তার কাছে থাকা ওই চামচ আর নীল কাটারটাকে ওয়েল্ডিং করে জুড়ে একটা নতুন ধারালো অস্ত্র তৈরি করে, যেটা দিয়ে সে দেয়াল খুঁড়তে পারত। মরিস ওই দেয়ালটা খুঁড়তে শুরু করে, আর অন্যদিকে চার্লি পাহারা দিচ্ছিল। কিন্তু সেই সময় চার্লি হঠাৎ ঘুমিয়ে পড়ে, আর ঠিক সেই সময়ই অন্যদিকে একজন গার্ড চলে আসে সবগুলো সেল চেক করার জন্য। যেহেতু ইংলিশ ওই সমস্ত কিছুর ব্যাপারে জানতো, তাই সে যখন দেখতে পায় যে চার্লি ওখানে ঘুমিয়ে পড়েছে, সেটা থেকে সে ওখানে গার্ডের সাথে কথা বলতে শুরু করে। আর তাদের কথাবার্তা শুনে চার্লি জেগে যায়, আর সে সিগন্যাল দিয়ে দেয় মরিসকে। আর সাথে সাথে মরিস সব কিছু সরিয়ে ওই ভাঙা দেয়ালটার সামনে নিজের সুটকেসটা রেখে মরিস ওখানে চুপচাপ শুয়ে পড়ে। আর তারপর গার্ড যখন ওই সেলের কাছে আসে, গার্ড কিছুই দেখতে পায় না, কিন্তু সে একটা পোড়া গন্ধ পায়। আসলে মরিস যে ওয়েল্ডিং করেছিল তার গন্ধ ছিল সেখানে। মরিস বলে যে এত গার্ড থাকা সত্ত্বেও এখানে কে স্মোক করতে পারে। এসব শুনে ওখানে হেসে গার্ড চলে যায়, আর মরিস আবার দেয়ালটা খুঁড়তে শুরু করে দেয়। আর এভাবে সে অনেকটাই দেয়াল খুঁড়ে নেয়, কিন্তু সেই লোহার জালিটা সরাতে পারছিল না, কারণ লোহার জালিটা স্ক্রু দিয়ে আটকানো ছিল। সেটাকে সরানোর জন্য কোনো স্ক্রু ড্রাইভারের দরকার ছিল, কিন্তু তেমন কোনো জিনিসই মরিসের কাছে ছিল না। সেজন্য সে পরের দিন কার্পেন্টার রুম থেকে একটা ছোট স্ক্রু ড্রাইভারের মতো জিনিস নিজের সাথে নিয়ে নেয়। কিন্তু সে যখন কার্পেন্টার রুম থেকে বেরোচ্ছিল, সেই সময় ওখানে মেটাল ডিটেক্টরে ওই জিনিসটা আটকে যায়, আর সাথে সাথে তাকে ওটা গার্ডকে দিয়ে দিতে হয়। এটা দেখে প্রথমে মনে হয় যে মরিসের প্ল্যান ফেল হয়ে গেল, কিন্তু আসলে মরিসের প্ল্যান ফেল হয়নি। এটা তো মরিসের প্ল্যানেরই একটা দিক ছিল। আসলে মরিস দুটো ওরকম জিনিস নিয়েছিল, একটা ওই গার্ডকে দিয়ে দেয়, আরেকটা সে নিজের জুতোর মধ্যে লুকিয়ে রেখেছিল। আর যার পর সে ওই জিনিসটা নিয়ে ওই লোহার জালিটা খুলে ফেলে, আর এরপর সেই টানেলের মধ্যে ঢুকতে পারতো। কিন্তু এখন সেই টানেলের মধ্যে ঢুকলে গার্ডরা তার সেলটাকে ফাঁকা পেত, যার জন্য প্রথমে তাকে একটা নকল মাথা বানাতে হতো। আর সেটার জন্য সে এবার নতুন প্ল্যান শুরু করে দেয়। তারা প্রথমে লাইব্রেরি থেকে বই আনতো, আর তারপর সেই বইগুলোকে ভিজিয়ে নরম করে সেটা থেকে একটা নকল মানুষের মাথা তৈরি করে। আর তারপর সেই নকল মাথাটাকে তারা রং দিয়ে কালার করে, যে রংটা তারা পেন্টারের কাছ থেকে এনেছিল। আর তারপর জেলের চুলদাড়ি কাটার জায়গা থেকে চুলদাড়ি এনে তারা সেটা আঠা দিয়ে ওই মাথার উপর লাগিয়ে দেয়। আর এছাড়াও মরিস একটা নকল দেয়াল তৈরি করছিল ওই কাগজ থেকে, যাতে সেই নকল দেয়ালটা তার ওই খোঁড়া দেয়ালটার সামনে রেখে দিতে পারে, যাতে সাধারণভাবে কেউ দেখলে মনে করে যে সেটা আসল দেয়াল এবং তার পেছনে কোনো খোঁড়াখুড়ি হয়নি। আর এইভাবে সব রকম কাজ করে ফেলার পর মরিস বিছানার মধ্যে তার ওই নকল মাথাটাকে রেখে সে ওই এয়ার ভেন্টিলেটরের টানেলের মধ্যে ঢুকে পড়ে। আর তারপর সেই টানেলের মধ্যে বেশ কিছু পাইপ দেখতে পায়, যে পাইপগুলো ধরে ধরে সে ছাদ পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু তার উপরে মানে ছাদের কাছে বড় বড় গ্রিল লাগানো ছিল, যে গ্রিলগুলো খুলে সে বাইরে যেতে পারে না। উল্টো দিকে এখানে গার্ডের চেকিংয়ের সময় চলে আসে। চার্লি ওখানে বারবার মরিসকে সিগন্যাল দিতে থাকে যাতে সে নিচে চলে আসে, কিন্তু মরিস তার কথা শুনতে পায় কি পায় না আমরা জানতে পারি না। এরপর আমরা দেখি গার্ডের ওখানে মরিসকে দেখে সন্দেহ হয়, আর সে যখনই মরিসের কাছে নিজের হাত দিয়ে মরিসকে চেক করতে যায়, দেখা যায় সেটা আসল মরিস। আসলে মরিস ওখানে চার্লির সিগন্যাল শুনে সে আগেই ওখানে নিচে চলে এসেছিল। এরপর আমরা দেখি খাবার টেবিলে মরিস ওখানে সবাইকে জানায় যে তাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। সে ওই এয়ার ভেন্টিলেটর টানেলের মধ্যে থেকে ছাদ পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু ছাদের ওখানে বড় বড় গ্রিল লাগানো। সেই গ্রিলগুলোকে সরাতে গেলে তাকে আরও একজনের দরকার হবে, কারণ গ্রিলটা অনেকটা উঁচুতে লাগানো। আরেকজন যদি তার সাথে থাকে তাহলে সে তার কাঁধে উঠে ওই গ্রিলগুলোকে সরিয়ে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা করতে পারবে। এটা শুনে জন বলে যে আমিও আমার সেলের দেয়ালটা খুঁড়ে ফেলেছি, আর আজ রাতে আমিও তোমার সাথে যাব। এরপর আমরা দেখি মরিস আর জন মিলে ওই রাতে ছাদে পৌঁছায়, আর তারা যখন একে অপরের কাঁধে উঠে ওই ছাদে গিয়ে ওই গ্রিলগুলোকে সরানোর চেষ্টা করে, তখন তারা জানতে পারে যে ওই গ্রিলগুলো ভালোভাবে ওয়েল্ডিং করা, মানে ঝালাই করে সাঁটানো। তারা ওগুলোকে না কেটে ওখান থেকে সরাতে পারবে না। পরের দিন মিউজিক রুমে মরিস লক্ষ্য করে যে ওই রুমে একটা ছোট্ট টেবিল ফ্যান রাখা আছে। মরিস বুঝতে পারে যে এই টেবিল ফ্যানটাই তার প্রয়োজন। সে ওখানে চার্লিকে বলে যে তুমি নিজের মিউজিক বক্সের মধ্যে ওই ছোট্ট টেবিল ফ্যানটা নিয়ে এই রুম থেকে বেরিয়ে যাবে। আর চার্লি সেটাই করে, সে নিজের মিউজিক বক্সের মধ্যে লুকিয়ে ওই টেবিল ফ্যানটা ওখানে মরিসকে দিয়ে দেয়। আর তারপর মরিস আর জন মিলে আবার ছাদে যায় ওই গ্রিলটা কাটার জন্য। সেই ছোট টেবিল ফ্যানটা নিয়ে একটা ড্রিল মেশিন মতো মানিয়ে নেয়, আর তারপর সে ওই ছোট টেবিল ফ্যানটার সাহায্যে গ্রিলটাকে কাটতে শুরু করে। কোনো কিছু কাটার আওয়াজ শুনে ওখানে গার্ডও ছাদের দিকে যেতে শুরু করে যে কি হচ্ছে দেখার জন্য, কিন্তু ততক্ষণে ওখানে মরিস
একটা গ্রিল কেটে ফেলেছিল, আর গার্ড যতক্ষণে ওখানে পৌঁছায় ততক্ষণে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। তার ফলে গার্ড ওদের দেখতে পায় না। আর এইভাবে মরিস আর জন মিলে ওই জেল থেকে পালানোর সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল। আর এরপর শুধু ওদেরকে সমুদ্র পের করার জন্য ওই রেইনকোটগুলোকে জোগাড় করতে হতো। পরের দিন খাবার টেবিলে মরিস ওদের সবাইকে বলে যে আমরা সমস্ত রাস্তা ক্লিয়ার করে ফেলেছি, এবার আমরা এই জেল থেকে আরামসে পালিয়ে যেতে পারবো, আমাদের কেউ আটকাতে পারবে না। এরপর মরিস ওখানে জনের ভাইকে জিজ্ঞাসা করে যে তোমাকে যে লন্ড্রি থেকে প্যারাসুটগুলো আনতে বলেছিলাম সেগুলো তুমি এনেছো? সেখানে জনের ভাই ওকে বলে যে হ্যাঁ, সমস্ত প্যারাসুট রেডি আছে, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। এরপর আমরা দেখি যে ওখানে ইংলিশ ওখানে মরিসের সাথে দেখা করতে আসে তাকে বই দেওয়ার জন্য। সেই সময় মরিস ওখানে ইংলিশের সাথে হ্যান্ডশেক করে এবং হ্যান্ডশেক করে বলে যে আমি শেষবারের মতো তোমার সাথে হ্যান্ডশেক করছি, এরপর আর আমি এই জেলে থাকবো না। এটা শুনে ওখানে ইংলিশ বুঝতে পারে যে মরিস নিশ্চয়ই এই জেল থেকে পালানোর জন্য কোনো ফুল প্রুফ প্ল্যান করে ফেলেছে। এরপর আমরা দেখি ইংলিশ ওখান থেকে চলে যাওয়ার পর কিছু গার্ড আসে আর সেই সাথে জেলারও আসে মরিসের সেলটাকে চেক করার জন্য, যেন কেউ তাদেরকে খবর দিয়ে দিয়েছিল যে মরিস এই জেল থেকে পালাতে যাচ্ছে। তারা ওই সেলটা ভালোভাবে চেক করে, কিন্তু তারা ওই সেল থেকে কিছুই পায় না। জেলার ওই জায়গাটাও চেক করে যেখানে এয়ার ভেন্টিলেটরের কাছ থেকে মরিস দেয়ালটা খুঁড়ে রেখেছিল, কিন্তু সেখানে জেলার দেখতে পায় সেখানেও কিছু নেই, কারণ মরিস তো ওই এয়ার ভেন্টিলেটরের কাছে নকল একটা কাঠের তৈরি দেয়াল লাগিয়ে রেখেছিল, যার ফলে জেলার ওই সেলের মধ্যে কিছুই সন্দেহজনক পায় না, কারণ মরিস সমস্ত কিছুই সরিয়ে রেখেছিল। কিন্তু তা সত্ত্বেও ওখানে জেলার বলে যে কালকেই মরিসের সেলটাকে বদলে ফেলবে, অর্থাৎ মরিসের কাছে শুধু আজ রাতটাই ছিল এই জেল থেকে পালানোর জন্য। আর তারা সবাই মিলে ঠিক করে যে আজ রাতেই তারা এই জেল থেকে পালাবে, আর সেই মতো প্ল্যান শুরু হয়ে যায়। মরিস আর ওই দুই ভাই মিলে ছাদ পর্যন্ত পৌঁছে যায় জেল থেকে পালানোর জন্য, কিন্তু অন্যদিকে চার্লি ওই ছাদ পর্যন্ত পৌঁছায় না, কারণ চার্লি প্ল্যান করার সময় তার মধ্যে প্রচণ্ড সাহস থাকলেও এখন কোনো কারণে চার্লি প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। সেজন্য একদিকে যখন মরিস আর ওই দুই ভাই মিলে ছাদে উঠে যাচ্ছিল, সেই সময় এখানে শুধু চার্লি একা শুয়ে শুয়ে কাঁদছিল। আর গার্ডের চেকিংয়ের পর ওখানে কোনো কারণে চার্লির মধ্যে সাহস আসে, সে ওই টানেলটাকে ভেঙে ধীরে ধীরে ওই টানেলের মধ্যে ঢুকতে শুরু করে। আর সে যখন উপরে উঠে ছাদ পর্যন্ত পৌঁছায় তখন সে গিয়ে দেখে যে ওখানে মরিস আর ওই দুই ভাই আগেই পালিয়ে গেছে, আর ওই গ্রিলটা এতটাই উঁচুতে যে সে একা ওই গ্রিল পের করে জেলের বাইরে যেতে পারবে না। তার ফলে তাই জেল থেকে পালানোর স্বপ্ন তার স্বপ্নই থেকে যায়। অন্যদিকে মরিস আর ওই দুই ভাই মিলে শেষ ওই তারের জাল পর্যন্ত পৌঁছে যায়, যেটা পের করলেই তারা জেল থেকে বেরিয়ে যেতে পারবে। আর তারপর তারা ওই লোহার তারের তৈরি ওই দরজাটা বের করে শেষ পর্যন্ত জেল থেকে মুক্ত হয়ে যায় আর সমুদ্রের তীরে পৌঁছে যায়। সমুদ্রের কাছে পৌঁছে মরিস আর ওই দুই ভাই মিলে ওই সমস্ত রেনকোটগুলোকে একসাথে জুড়ে তার মধ্যে মুখ দিয়ে হাওয়া ভরতে শুরু করে। মুখ দিয়ে ওই রেনকোটে হাওয়া ভরতে অনেকটাই সময় আর সেই সাথে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা ধীরে ধীরে হাওয়া ভরে ওই জ্যাকেটগুলোকে এক একটা বোটের মতো করে তৈরি করে নেয়, আর তারপর ওতে করে চড়ে ওরা এই জেল আর এই আইল্যান্ড থেকে বেরিয়ে যায়। পরের দিন যখন গার্ড চেকিংয়ের জন্য আসে, সে এসে দেখে যে ওখানে চার্লি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। আসলে চার্লি দুঃখে দাঁড়িয়েছিল, কারণ সে ভাবছিল যে কাল রাতে সে যদি একটু সাহস করে মরিসের সাথে বেরিয়ে যেত তাহলে আজ আর সে এই জেলে থাকতো না। এরপর গার্ড যখন এগিয়ে ওখানে মরিসের সেলের কাছে যায়, সে ওখানে দেখে যে মরিস এখনো ঘুমাচ্ছে। ওই গার্ডটার ওখানে সন্দেহ হয়, সে ওখানে চার্লিকে জিজ্ঞাসা করে যে মরিস আজকে এখনো ঘুমাচ্ছে কেন। আর তারপর সে ওই মরিসের সেলের মধ্যে ঢোকে, আর ঢুকে সে দেখতে পায় যে ওটা মরিস নয়, শুধুমাত্র একটা নকল মাথা, অর্থাৎ মরিস তাদের জেল থেকে পালিয়ে গেছে। আর এইভাবে যে আলকাত্রাজ জেল থেকে আজ অব্দি কেউ পালাতে পারেনি, সেই জেল থেকে আজ একেবারে একসাথে তিনজন কয়েদি পালিয়ে গিয়েছিল। এই খবরটা জানাজানির পর সারা জেলের মধ্যে অ্যালার্ম বাজে, পুরো জেলের মধ্যে খোঁজা শুরু হয় ওই তিনজন কয়েদিকে। জেলের পাশাপাশি জেলের চারিদিকে মানে ওই আইল্যান্ডের চারিদিকে সমুদ্রের মধ্যেও চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও মরিস আর ওই দুই ভাইকে কোনো মতেই খুঁজে পাওয়া যায় না। এখানে ওই জেলার যেই আলকাত্রাজ জেল চালাতো, যার নাক প্রচণ্ড উঁচু ছিল এটার জন্য যে তার জেল থেকে আজ অব্দি কেউ পালাতে পারেনি, যার জন্য তার প্রচণ্ড অহংকার ছিল, সেই সমস্ত অহংকার আজ মাটিতে মিশে যায়। সেখানে হায়ার অথরিটির কাছ থেকে ওই জেলারের কাছে তার এগেনস্টে কমপ্লেন্ট আসতে শুরু করে এবং সমস্ত দোষারোপ তার উপরই হচ্ছিল, কারণ সমুদ্রের মাঝখানে এত সিকিউর একটা জেল থেকে একসাথে তিনজন কয়েদি কিভাবে পালাতে পারে। এই সমস্ত কিছু দেখার পর ওখানে ওই জেলার তার লোকেদের বলে যে সবাইকে এটা বলে দাও যে ওই তিনজন কয়েদিকে আমরা পেয়ে গেছি আর তারা সমুদ্রের মাঝখানে জলে ডুবে মারা গেছে। আর এমনিতেও এত বড় সমুদ্র আর এত ঠান্ডা জল পের করে কোনো কয়েদি অন্য কোথাও সমুদ্র পের করে যেতে পারবে না, তাই সবাইকে জানিয়ে দাও যে তারা তিনজন এই সমুদ্রের মধ্যেই মারা গেছে, যাতে আমাদের জেলের কোনো রেপুটেশন খারাপ না হয়। কিন্তু তার এই অর্ডার সত্ত্বেও হায়ার অথরিটির কাছে এই খবর পৌঁছে যায় যে তারা ওই তিনজন কয়েদির একজনকেও ধরতে পারেনি। আর এরপর ওই হায়ার অথরিটি এই আলকাত্রাজ জেলটাকে বন্ধ করে দেয়, কারণ সমুদ্রের মাঝখানে এত খরচা করে এত সিকিউর জেল বানিয়ে কোনো লাভ নেই যদি সেই জেল থেকেও সাধারণ একটা জেলের মতো কয়েদিরা পালিয়ে যেতে পারে। এইসব দেখে হায়ার অথরিটি শেষ পর্যন্ত আলকাত্রাজ জেলটাকে বন্ধ করে দেয়, আর এখানেই এই ফিল্মটা শেষ হয়ে যায়।
তো এই ছিল আজকের ভিডিও। যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।